বিএসএমকন 2025 সারা বাংলাদেশের মেডিসিন বিশেষজ্ঞদের একটি মহাসম্মেলন। এখান থেকে পৃথিবীর সর্বোচ্চ জ্ঞান বা ইন্টারনাল মেডিসিনের আপডেটেড নলেজ নিয়ে চিকিৎসকরা বাড়ি ফিরে যান এবং সারা বছর রোগীদের স্বার্থে বা রোগীদের সুস্থতার জন্য কাজ করে যান। আজকের বিষয় আমরা দিয়েছি বিএসএমকন 2025 সমন্বিত চিকিৎসা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল হক আজাদ, প্রফেসর অফ মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদের জানাই আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আপনি যেহেতু এআই নিয়ে এবার কথা বলছেন বা লেকচারও দিচ্ছেন, সেটির প্রসঙ্গে আসবার আগে আপনার কাছে জানতে চাই যে ঢাকাতে যারা সাধারণত থাকেন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, তারা তো এই ধরনের কনফারেন্সগুলো প্রায় পাচ্ছেন, এই আসর ছাড়াও পাচ্ছেন, কিন্তু প্রান্তিকে যারা আছেন তাদের কাছে এই কনফারেন্সের গুরুত্ব কত বেশি? এই কনফারেন্সের গুরুত্ব আসলে অনেক বেশি। আমাদের এই কনফারেন্সে কিন্তু সারা দেশ থেকে আমরা কিন্তু পার্টিসিপেট করি, প্রতিটা প্রান্ত থেকে। যখনই হোক আমরা ছুটি নিয়ে আমরা কিন্তু চলে আসি, কারণ এই যে প্ল্যাটফর্ম, এটার মতো এত বেশি নলেজ ডিসেমিনেশন কিন্তু আর কোনো প্ল্যাটফর্মে হয় না। তো এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমরা স্থানীয়ভাবে কিছু কিছু সেমিনার করি, কিন্তু গুরুত্বের দিক থেকে, ভারের দিক থেকে আমাদের এই সেমিনার আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আচ্ছা, এছাড়াও মানে এই কনফারেন্সটি শেষ হয়ে গেলেই তো এটার রেস শেষ হয়ে যায় না। এই আপনাদের এই এতগুলো মানুষ আরও কোন কোন জায়গাতে আসলে ভার্চুয়ালি মিলিত হন বা নলেজ শেয়ারিংটা হয়, মানে এটি কীভাবে চলে বছরব্যাপী? আচ্ছা, নলেজ শেয়ারিংটা হলো যে প্রতিটা মেডিকেল কলেজে তো নিজস্ব কিছু সিস্টেম আছে। জি, মেডিকেল কলেজে নিজস্ব কিছু সেমিনারের প্রোটোকল আছে। তারা সারা বছরই কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে আমরা সেমিনার করতে থাকি, কারণ আমাদের হচ্ছে যে আমাদের কিন্তু মূলত আমরা শিক্ষক জি এবং ক্লিনিশিয়ান বটে। তো দুইটা রোলই আমরা পাশাপাশি আমরা এনজয় করি খুবই। আমরা আবার আন্ডার গ্রাজুয়েট ছাত্র পড়াই, পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের কিন্তু তৈরি করি। এই কারণে আমাদের কিন্তু কনস্ট্যান্টলি আমাদের যেমন লেকচার ক্লাস নিতে হয়, আবার নিয়মিত বৃত্তিতে তাদের জন্য বিভিন্ন রকমের সায়েন্টিফিক সেশন, সেমিনার এটা আয়োজন করতে হয়। তো সেটা কিন্তু আমরা থ্রু আউট দ্য ইয়ার করতে থাকি, কারণ এটা ছাড়া একজন ট্রেনিংকে আপ টু ডেট করা, তাকে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার জন্য প্রস্তুত করা, এটা তো অসম্ভব ব্যাপার। এবং যারা আপডেট করছে তাদেরই তো আপডেটেড হবার একটি বড় প্ল্যাটফর্ম হচ্ছে বিএসএমকন, তার জন্য হচ্ছে বিএসএম। আচ্ছা, এবার ঘুরে ফিরেই আমরা দেখছি যে এআই নিয়ে আলোচনা হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানে এআই কিভাবে ভূমিকা রাখতে পারে। এখানে এমনও আলোচনা হচ্ছে যে মানুষ অনেক বেশি জানবার কারণে অনেক বিক্ষিপ্ত মন তৈরি হচ্ছে, অনেক কিছু জেনে এসে ক্লিনিশিয়ানের সাথে এক ধরনের ঝামেলাও হচ্ছে। কিন্তু আমি যেটি জানতে চাই যে এআই আমাদেরকে কোন পদ্ধতিতে কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং এটির অ্যাপ্লিকেশন কিভাবে শুরু হতে পারে বাংলাদেশে? ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন। আসলে এআই কিন্তু অনেকগুলো আপনার এরিয়া আছে যেখানে এআই হেল্প করতে পারে। মনে করে যে একজন ট্রেনি ডাক্তার, সে ওয়ার্ডে আছে, একটা রোগীর সিনারিও দেখে সে বুঝতে পারছে না যে কি হতে পারে। তো সেই রোগীর ইতিহাস, রোগীর এক্সামিনেশন ফাইন্ডিং এবং রোগীর ইনভেস্টিগেশন ফাইন্ডিং সে যদি একটা এআই প্ল্যাটফর্মে ইনপুট দেয়, এআই ইনস্ট্যান্টলি কয়েক সেকেন্ডের মধ্যে তাকে লজিক সহ কি অসুখ হতে পারে তার চমৎকার একটা ধারণা দিবে। এটা কিন্তু ফাইনাল নয়। এবং শেষে কিন্তু এআই বলে দেয় যে আমি কিন্তু ডাক্তার না, সুতরাং ইউ হ্যাভ টু ইউজ ইউর ওন জাজমেন্ট। তো একজন ডাক্তার যখন ইনপুট পায়, তখন কিন্তু সে একটা ইনফরমেশন ক্রস চেক করে। সে কিন্তু কখনোই এটাকে সাথে সাথে নিয়ে নিবে না, সে এটাকে ক্রস চেক করবে। তার নলেজ, তার বইপত্র, দরকার হলে তার সিনিয়রের সাথে কনসালটেশন করে ক্রস চেক করে যদি মনে হয় যে না ইট ফিটস, তাহলে সেটা অ্যাকসেপ্ট করে এবং সেটা অ্যাপ্লাই করে। এর ফলে কিন্তু ধরেন অসংখ্য রেয়ার ডিজিজ বা ডিফিকাল্ট ডিজিজ, এটা কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা অন্তত সামনে একবার আসে, মানে ওনাকে একটা সেকেন্ড থার্ড ওপিনিয়ন নেবার ক্ষেত্রে সহযোগিতা করে। জি, এইটা একটা মানে অসাধারণ একটা প্ল্যাটফর্ম হতে পারে যে এআই অ্যাপ্লিকেশন, যে আমি একটা ক্লিনিক্যাল ডিসিশন নিতে পারছি না, আমি এটা ব্যবহার করলাম। 2 নম্বর হতে পারে যে মনে করেন যে আমি একটা রোগীকে কাউন্সেলিং করব। তো দেখা যাচ্ছে যে ডাক্তার অনেক সময় ব্যস্ততার জন্যে ওই কাউন্সেলিংয়ের দীর্ঘ সময় হয়তো দিতে পারছেন না। এখন আমি যদি একটা এআই প্ল্যাটফর্মকে বলি যে এই রোগীর উচ্চ রক্তচাপ আছে, তার জন্য জীবনযাত্রা কেমন হবে, তার একটা তুমি বাংলায় আমাকে একটা প্রফর্মা তৈরি করে দাও, 1 পাতা বা 2 পাতা তৈরি করে দাও,
সে আপনি যেভাবে অ্যাডভাইস করবেন সে ঠিক এই জিনিসটাই তৈরি আর করে দেবে। প্রতিরোধের ক্ষেত্রে তো এটি এত বড় গুরুত্বপূর্ণ বিষয় ওই অর্থে না যে ক্লিনিক্যালি যখন আপনি একটা মানুষকে একটা ডায়াগনোস করছেন বা ওষুধ দিচ্ছেন সেটি যতটা জরুরি, প্রতিরোধের ক্ষেত্রে তো একটু হেরফের হলেও তেমন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু সময় বাঁচাচ্ছে। জি জি রাইট, এটা সময় বাঁচাচ্ছে, ডাক্তার সময় বাঁচাচ্ছে। বাঁচাচ্ছে। তো ডাক্তার যদি ধরুন ওইটা একটা প্রিন্ট আউট নিয়ে রোগীকে দেয়, একবার দেখে তাহলে হয়তো রোগী দিয়ে একটা দেখে দিয়ে দিল, অবশ্যই চেক করে দিবে, অবশ্যই। তাহলে কি হবে, রোগীর কাছে একটা পার্মানেন্ট রেকর্ড হয়ে গেল। জি। সে মাঝে মাঝে চোখ বলবে যে হ্যাঁ দিস ইজ দ্য অ্যাডভাইস, আমি একটা কথা বললাম সেটা সে ভুলে যেতে পারে, কিন্তু যখন আমি একটা তাকে প্রিন্টেড ডকুমেন্ট দিব, এটা কিন্তু রোগী কিন্তু অনেক উপকারে আসে। নিয়ে যাবে এবং প্রত্যেকটাই পালন করার চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে যে দেখেন একটা এই যে মেডিকেল তথ্য যেগুলো বাজারে চালু আছে বেশিরভাগই আসলে মিথ এবং ডিজন ইনফরমেশন, জি। মানে ভুল তথ্য। জি, এবং মানুষ কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একটা ভুল তথ্য। এখনো মানুষ জন্ডিসের জন্য এখন ডাবের পানি খাচ্ছে, হ্যাঁ কুসুরের রস খাচ্ছে, কুসুর মানে আখের রস খাচ্ছে, আখের রস খাচ্ছে। হ্যাঁ সে পাতার রস খাচ্ছে, খেয়ে কিন্তু লিভার ফেলিওর হয়ে মারা যাচ্ছে। এই যে ডিসইনফরমেশন বা মিথ, এইটাকে ফাইট করতে করতে কিন্তু এই তথ্যগুলো খুব কাজে আসবে। দারুণ। হ্যাঁ 3 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে মেডিকেল চ্যাটবটস। চ্যাটবট মানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্লিকেশন, যেটা মনে করেন অ্যাপ হিসাবে থাকবে মোবাইলে, যেখানে রোগীর সে ডাউনলোড করে নিতে পারবে তার মোবাইলে, এবং তার সাথে সে কথা বলবে। সে চ্যাটবটকে একটা প্রশ্ন করবে এবং চ্যাটবট সাথে সাথে তাকে একটা তার ভাষাতে সে একটা রিপ্লাই দিবে। জি। এর ফলে হবে কি, তার যে ভুল ধারণাগুলো সেই ভুল ধারণাগুলো ভেঙে যাবে, এবং যদি চ্যাটবট মনে করে যে না আপনার সমস্যাটা গুরুতর, তখন সে তাকে অ্যাডভাইস দেবে যে আপনি এখনই ডাক্তারের কাছে যান। আচ্ছা, সো দিস ইজ ভেরি গুড অ্যাপ্লিকেশন। কিন্তু তো তাহলে স্যার, আমার এখন জানার বিষয় যে মানে এই যে এত সুন্দর সুন্দর ফিচার বা আমরা এটির মাধ্যমে কত সহযোগিতা নিতে পারি, এখানে ব্যক্তি কতটুকু এআই এর সহযোগিতা নিতে পারে, রাষ্ট্র এই জায়গাগুলোতে কোন কোন ইনিশিয়েটিভ এখন নিতে পারে? খুবই চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। এখন ব্যক্তি যে ইনিশিয়েটিভ নেবে, ব্যক্তিকে তো আগে জানতে হবে যে অথেন্টিক সোর্স কোনটা। জি, ঠিক আছে, তো অথেন্টিক সোর্স ডেভেলপ আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে করতে পারি। বটে। অলরেডি আমাদের বুয়েট ওখানকার যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আপনারা জানেন, জি। তারা কিন্তু এই জিনিসগুলো ডেভেলপ করে। তাদের কিন্তু কিছুটা মেডিকেল নলেজ থাকে, ইঞ্জিনিয়ারিং নলেজ থাকে, কম্বিনেশন। তৌফিক নামে বোধহয় ডক্টর তৌফিক একজন আছেন, জি। তো উনি ধরেন একটা অ্যাপস বানাবেন, যেটার জন্য ফান্ডিং লাগে, একটা তৈরি করার জন্য ফান্ডিং লাগে। সে গভর্নমেন্ট হয়তো সেখানে তাকে ফান্ডিং করলো, করে একটা অ্যাপ উনি একটা প্ল্যাটফর্মে দিলেন, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম বা অ্যাপলের প্ল্যাটফর্মে উনি এটা দিলেন, যেটা ফ্রি হবে, জি, এবং যেটা সারা দেশে সব মানুষ ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে। তাহলে হবে কি, সিম্পলি উনি যদি একটা চ্যাটবট বানায়, সেটা বাংলায়, সে যদি ধরেন এমন চ্যাটবট বানানো সম্ভব যে রোগী যদি মুখে কথা বলে সেটার সে জবাব দেবে, কারণ তাকে যে টাইপ করতে হবে নট নেসেসারি। তাহলে আপনি ব্যাপারটা খেয়াল করে দেখেন, কারণ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, তার শিক্ষার লেভেলের কম বেশি থাকে, তো বলতে তো অ্যাটলিস্ট পারে, পারে। একটা অশিক্ষিত মানুষ হলেও সে অ্যাপটি পেশে দিয়ে কথা বলে, সেখানে কিন্তু সে মানে ইভেন ভার্বাল রেসপন্স পায়, এমন অ্যাপও তৈরি করা সম্ভব। আবার লিখিত রেসপন্স দিবে বাংলা ভাষায়, এমন অ্যাপও তৈরি করা সম্ভব। তো এইটা যদি হয় তাহলে দেখেন মানে একটা মানুষের কত হেল্প হবে, বদলে যাবে সবকিছু। আপনি সিম্পলি দেখেন যে একটা কথা একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। কীরকম, মনে করেন যে আমি একটা উচ্চ রক্তচাপের রোগীকে দেখি, তাকে বলে দিই ভাই আপনি এই ওষুধটা আপনি সারা জীবন খাবেন, এই ওষুধ খেয়ে যদি আপনার প্রেশার নর্মালও হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ওষুধ খেয়ে আপনার প্রেশার নর্মাল, আপনি ওষুধ কিন্তু বন্ধ করবেন না, কারণ যে আপনি বন্ধ করবেন তাহলে প্রেশার কিন্তু বেড়ে যাবে, ক্ষতি হতে পারে। এই তথ্যটা ভ্যালুটা আপনি খেয়াল করে দেখেন। পেশেন্টকে যদি এই তথ্যটা না দেওয়া হয় বা পেশেন্ট যদি কোনোভাবে এই তথ্যটা না পায়, তাহলে কি করবে, সে 120/80 বিপি হবে, সে ওষুধ বন্ধ করে দিবে, বিপি সার্চ করবে, তার একটা স্ট্রোক হবে, তার হাত এবং পা প্যারালাইজ হয়ে গেল। তো ধরে নেন যে সেই লোকটা হচ্ছে একটা ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার, পুরো ফ্যামিলি পথে বসে গেল। স্যার, এখন আমার জানার বিষয় যে আমরা সুবিধার কথা তো জেনেছি, রাষ্ট্র করলে উপকার হবে সেটাও আমরা জানছি, এখন পর্যন্ত কি কোনো কার্যক্রম বা কোনো কিছু কি রাষ্ট্র বা স্বাস্থ্য বিভাগ, অধিদপ্তর, মন্ত্রণালয় কেউ কি হাতে নিয়েছে, নাকি আমাদের এই আসরগুলোতে এই প্রত্যেকটা আসরে বিভিন্ন ডিসিপ্লিনের প্রোগ্রামে খালি এআই এর সুবিধা নিয়ে আমরা কেবল আলোচনা করছি? না, কিছু তো আসলে চেষ্টা হচ্ছে, যেমন বুয়েট যেহেতু একটা সরকারি বিশ্ববিদ্যালয়, ওখানে কিন্তু সরকারি খাত থেকেই ডক্টর তৌফিক ওখানে ফান্ড পাচ্ছেন, সেই হিসাবে উনি হয়ে কাজ করছেন। ওনাকে অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে, জি, উনি ওখানকার প্রফেসর একটা ডিপার্টমেন্টে, উনি এখানে কাজ করছেন। আর এছাড়া আরও কিছু অ্যাপ্লিকেশন, যেমন কোভিডের সময় কিছু ডিভাইস তৈরি করা, হ্যাঁ সেটাও কিন্তু ওই বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করেছিল, যেটা মানে একটা দারুণ ইনোভেটিভ একটা জিনিস ছিল। তো আমার মনে হয় যে আমাদের দেশে যারা আপনার এই ফিল্ডে যারা কাজ করছেন তাদেরকে উৎসাহিত করতে হবে। তবে অবশ্যই এটি নিয়ে আরও বেশি জোরদার
করা দরকার আর কি। ডেফিনেটলি। তবে মনে রাখতে হবে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা কিন্তু একা কখনো কিছু ডিভাইস করতে হবে না, তাদেরকে অবশ্যই লোকাল স্থানীয় চিকিৎসকদের সাথে কথা বলে যে আমার নিড কি, আমার কমিউনিটি কি দরকার সেটা বলে সেইভাবে তার কমিউনিটির জন্য উপযুক্ত একটা অ্যাপ্লিকেশন। ডক্টর তৌফিকের জন্য বোধহয় সুবিধা আছে, একজন ইন্টারনাল মেডিসিন Yes. স্পেশালিস্ট তার ঘরে রয়েছেন আর কি। জি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার ফারুক আহমদ, ভাইস প্রিন্সিপাল, ঢাকা মেডিকেল কলেজ, একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে স্বাগত এবং দর্শকবৃন্দদের স্বাগত। স্যার এই যে 24তম আসর এক একজন চিকিৎসকের কাছে বা এক একজন অংশগ্রহণকারীর কাছে এক একভাবে গুরুত্বপূর্ণ, মানে আপনার ওপিনিয়ন জানতে চাই আর কি স্যার। ধন্যবাদ আপনাদের। আমাদের এই বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন প্রতি বছরই এরকম একটি আন্তর্জাতিক সম্মেলন করে থাকেন এবং আমি সহকারী অধ্যাপক হওয়ার পর থেকে প্রতি বছরই আমি কোনো না কোনো একটা টপিক নিয়ে কথা বলেছি। জি। এই বছর আমার টপিক হলো স্ট্রোক ইন ইয়াং পিপল। জি। সাধারণত অল্প বয়সীদের যে স্ট্রোক হচ্ছে এবং এই স্ট্রোকের যে প্রবণতাটা লক্ষ্য করা গেছে ইউনাইটেড স্টেটস অ্যাজ ওয়েল এজ ফ্রান্স, বিভিন্ন জায়গায় স্টাডি হয়েছে। সেখানে দেখা গেছে 1990 সালের পর থেকে 2015 সাল পর্যন্ত তারা একটা বিরাট স্টাডি করছেন এবং দুই গ্রুপের পেশেন্টই তারা দেখাইছে যে কোথাও দেখা গেছে প্রায় ডাবল এবং কোথাও কোথাও দেখা গেছে অলমোস্ট ট্রিপল হয়ে গেছে উইদিন দ্য 2 to 3 decades. So it's very alarming because the stroke in young usually confined within the ages of 18 to 50 years. So this is the most economic and socially important people. If these people become stroke and they become died or handicapped, the family and society and all over the country will suffer. So this is a big challenge all over the world, and in this international conference, topic selection was very nice, and I gladly accepted this topic. আপনি যে বিষয়ে এবার গবেষণাপত্র প্রকাশ করবেন বা জানাবেন, এটির ফিল্ড কোথায় ছিল, কতজনের উপরে আপনি স্টাডি করেছেন? এটা আমি আসলে এটা একটা স্টাডি না, আমি একটা প্রেজেন্টেশন করব জাস্ট টু ডিসেমিনেট দ্য ইনফরমেশন অ্যান্ড টু বিল্ড আপ দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ডায়াগনোসিস, স্পেশালি দ্য ইয়াং স্ট্রোক cannot be easily diagnosed to find out the cause. If you don't find out the cause, এটার কারণ যদি উদ্ঘাটন না করা যায় একই রোগীর বারবার স্ট্রোক হতে থাকবে। আচ্ছা। সো দিস উইল বি মোর এম্বারেসিং এন্ড মোর ক্রিপল পেশেন্ট। এই জন্য আমাদের যে পপুলেশন, আমাদের যে ডক্টর গ্রুপ আছে, স্পেশালি আমরা যারা মেডিসিন ডিল করি, আমরা বাল্ক অফ পেশেন্ট আমরা ডিল করতেছি, সেখানে লট অফ পেশেন্টস আর কামিং উইথ স্ট্রোক ইন ইয়াং পেশেন্ট। So if we build up a knowledge how to handle and how to approach these young groups, তাহলে আমাদের যে ডাক্তার্স কমিউনিটি আছে তারা আমাদের এই পেশেন্টগুলিকে খুব ইজিলি রিহ্যাবিলিটেট করা, ডিল করাটা আমাদের জন্য সহজ। স্যার এই কারণগুলো যদি বলেন স্যার, আপনি কি পেয়েছেন আপনার প্রেজেন্টেশনে? আমরা প্রেজেন্টেশনে যেটা দেখেছি, আমরা সাধারণত স্ট্রোক বলতে বুঝি ডায়াবেটিস, হাইপারটেনশন, তার হয়তো কোলেস্ট্রল বেশি ছিল অথবা সে বাল্কি অবেস ছিল, এটি আমাদের একটা চিরাচরিত ধারণা। কিন্তু আসলে হলো ইয়াং স্ট্রোক যখন আমরা ডিল করব, এই কনভেনশনাল বলা হয়, দিস ইজ দ্য কনভেনশনাল অর ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টরস তো বটেই, কিন্তু দেখা গেছে গবেষণায় এই রিস্ক ফ্যাক্টরগুলির চেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অন্য জায়গায়, যেগুলো আমরা সেখানে হয়তো আমরা রিস্ক করি না, টাচ করছি না। যেমন আমাদের যদি কারো কোনো হার্টে প্রবলেম থাকে, তার যদি কোনো ভেসেলে প্রবলেম থাকে, কনজেনিটালি হোক অথবা তার কোনো ট্রমাটিক কারণে হোক, অনেক সময় স্ট্রেঙ্গুলেটেড হয়, কাজ করতে যায় বিভিন্ন রকম নেক রিজনে ট্রমা হয়। সো দিস আর দ্য পিপল, এবং সামটাইমস কনজেনিটাল জন্মগত হার্টের ভালভে ত্রুটি থাকতে পারে, তার কোনো হয়তো অন্য সিস্টেমিক ডিজিজ, যেমন তার কোনো ইনফেকশন হয়েছে, তার নিউমোনিয়া হয়েছে, তার বডির অন্য কোথাও একটা প্রদাহ হয়েছে, সেটাও একটা স্ট্রোকের কারণ হয়ে যেতে পারে। সো ইয়াং পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে মেজরিটি অফ দ্য স্ট্রোক occurring other than the conventional like diabetes, hypertension or other diseases. And to keep this mind, if you cannot find out the cause, just congenital heart disease
or any kind of trauma or any kind of valvular heart disease, তাহলে দেখা যাবে কি ওই জিনিসটাকে অ্যাড্রেস করতে না পারলে একই কমন সোর্স ফিচারকে থেকে ঘিরে চিকিৎসা দিচ্ছেন কিন্তু সে সুস্থ হচ্ছে না, আবার সে একইভাবে আবার সে অন্য আরেকটা ফিচার নিয়ে আসতেছে। সো আমি এই জিনিসটা হাইলাইট করতে চাবো যে আমরা কনভেনশনাল যে রিস্ক ফ্যাক্টর, ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টরসগুলি আছে সেগুলির বাহিরেও যেন আমরা আদার্স যে রিস্ক ফ্যাক্টরগুলি বেশি পরিমাণে এই গ্রুপ অফ পেশেন্টের উপরে দায়ী সেই রিস্ক ফ্যাক্টরসগুলিকে, কারণগুলিকে যেন হাইলাইট করে আমরা ওই রোগীগুলোকে অ্যাপ্রোচ করতে পারি। এটার পার্সেন্টেজ কীরকম, মানে ইয়াংদের কমন ফিচারের বাইরে যে অন্য ফিচার নিয়ে যারা তরুণরা যে আসলে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, মানে ওই সংখ্যাটার ভলিউমটা আসলে কি? ভলিউমটা দেখা গেছে যে 10 থেকে 15% যে স্ট্রোক হয়, ওভারঅল স্ট্রোক যা হয় তার ভিতরে 10 থেকে 15%ই ইয়াং স্ট্রোক। আচ্ছা, 100টা পেশেন্ট যদি পাওয়া যায় তার ভেতরে দেখা যাবে 10-15 জনই কিন্তু ইয়াং গ্রুপে, এন্ড দিস মে বি দ্য ইয়াং। এই যে 10 to 15% এদের মধ্যে কমন ফিচারের বাইরের যে ফিচারগুলোর কথা বলছেন, এটির পার্সেন্টেজ কি রকম? এইটার পার্সেন্টেজ বেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফর দ্যাট রিজন সামটাইমস দ্য স্ট্রোক ক্যানট বি আইডেন্টিফাইড। অনেক সময় দেখা যায় যে স্ট্রোকের সিমটম আমরা স্ট্রোক বলতেই বুঝি যেমন হয় কোনো একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে অথবা কোনো অবশ হয়ে গেছে ইত্যাদি। বাট এটিপিক্যাল প্রেজেন্টেশন, পেশেন্ট মে কাম উইথ কনভালশন, patient may come with unconsciousness, patient may come with unusual behaviors. অনেকে মনে করছে পাগলামো করতেছে, 2 দিন যাবত ছটফট করতেছে, কোনো পেশেন্ট তিনি চিন্তা করছেন না, ডাক্তার হয়তো অর্থ করছেন না। এবং অনেক পেশেন্ট আছে যেগুলো আছে যেমন একটা চোখ টেরা হয়ে গেছে। আচ্ছা, অনেক পেশেন্ট বলতেছে যে আমার ডান সাইডে কোনো রকমভাবে ভূত পাচ্ছে না, বাট স্ট্রেংথ শক্তি ঠিকই আছে। সো দিস আর দ্য অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আমরা বলি। এই অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন যখন নিয়ে আসে তখন সামটাইমস উই ক্যান মিস বিকজ উই থিঙ্ক দ্যাট প্যারালাইসিস অ্যান্ড any kind of weakness is stroke, actually not happen. So for that reason we can miss this. এবং unusual presentation is very important, and this is very bulk of group of young patient are present in this way. কিন্তু স্যার এটি কি শুধুমাত্র ইয়াংদের ক্ষেত্রে হচ্ছে নাকি বড়দের ক্ষেত্রে? বড়দের ক্ষেত্রে সাধারণত very another study there is a group differentiation before the 50 years and after the 50 years the behaviors and presentation of stroke. Usually after 50 years, 60 or 70 years, common presentation we have seen all over the country, all over the society. But তরুণদের ক্ষেত্রে uncommon features are very unlikely. So এটার ক্ষেত্রে আমি যদি ঢাকা মেডিকেলের কথা বলি, আপনি যেহেতু ঢাকা মেডিকেল এই মেডিসিন বিভাগীয় প্রধান, এই ওরিয়েন্টেশনটা মানে কীরকম হচ্ছে সারা বাংলাদেশে, মানে চিকিৎসকরা কিভাবে জানছে? Unfortunately, this is not so well disseminated. This is not so disseminated. এটা আমাদের এই জন্যই আমাদের এই আজকের এই সেমিনারে আমরা এই টপিকটা রাখছি যে এই ইনফরমেশনটা, এই মেসেজটা যেন থ্রুআউট দ্য কান্ট্রি আমরা ডিসেমিনেট এবং স্যার করতে পারি। স্ট্রোকের এই রোগীরা আনইউজুয়াল ফিচার নিয়ে যারা আসছে তারা তো সাধারণত স্ট্রোকের বা নিউরো সার্জন বা নিউরো মেডিসিনের কাছে যাচ্ছেন না, সরাসরি চলে আসতেছে মেডিসিন স্পেশালিস্টের কাছে। এই কারণে তাদেরই তো আসলে জানার প্রয়োজন বেশি। এটা জানার ক্ষেত্রে কি করা যেতে পারে স্যার আপনার? আমাদের প্রথম হলো অ্যাওয়ারনেস। আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা পেশেন্টকে রিসিভ করতেছি, পেশেন্টকে সেবা দিচ্ছি, তারাই তো প্রথমে। এবং ইন্টারেস্টিংলি এই ইয়াং স্ট্রোকগুলি বেশিরভাগ হয় রক্ত জমাট বেঁধে ব্লক করার জন্য, এবং যত দ্রুত সেই ব্লককে ছুটানো যাবে তত এটা রিকভারি এবং ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আগে বলা হয়তো 3 থেকে 4 ঘন্টা, কিন্তু এখন বলা হচ্ছে যে 24 ঘন্টা পর্যন্ত আপনি এটা যেটা ক্লটটা আছে সেটাকে আপনি ভেঙে দেন, মেডিকেলি ভেঙে দেন। ইনজেক্টেবল আছে, অ্যালটিপ্লেজ বলা হয়, অথবা যদি কোনো মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলা হয়, ইউ ক্যান রিমুভ দিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, রিমুভ অ্যাজ আর্লি হি অর শি উইল বি ফাইন। সো এটা আমাদেরকে অ্যাড্রেস করার জন্য প্রথম যেটা করবে, ফার্স্ট অ্যাটেন্ডিং ডক্টরসকে আমাদেরকে বুঝতে হবে যে দিস মে বি এ কেস অফ স্ট্রোক অ্যান্ড দিস পেশেন্ট শুড বি ডিল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই মেসেজটা আমাদের ইন্টারনাল মেডিসিনের যারা আমরা ফার্স্ট অ্যাটেন্ডিং ডক্টরস হিসেবে থাকি, হু এভার মে বি, ইট মে বি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, ইট মে বি ইভেন সামটাইমস পেশেন্ট মে গো টু দ্য নিউরোলজিক্যাল ডিপার্টমেন্ট, ফার্স্ট অ্যাটেন্ড whether this is a stroke or not, and this will be the first. এটা অবশ্যই, কারণ আপনি তো নিউরো সার্জন বা নিউরো মেডিসিনের চিকিৎসককে এত অ্যাভেলেবল পাচ্ছেন না, যেটি ইন্টারনাল মেডিসিনের চিকিৎসকরা সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু স্যার এই এটিপিক্যাল বা আনইউজুয়াল প্রেজেন্টেশনের ক্ষেত্রে এদের মৃত্যু হারের মানে ঝুঁকি কীরকম? ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। খুবই মানে আশাব্যঞ্জক কথা হলো এই ইয়াং স্ট্রোকের মর্টালিটি রেট খুবই কম,
খুবই কম। এল্ডারলি পিপল যেরকম স্ট্রোক হলে মৃত্যুর হার বেশি, এদের ঠিক রিভার্সে, এদেরকে মৃত্যুর হার খুবই কম। কিন্তু ওই একটা জায়গাতেই শুধু, সেটা হলো টু ফাইন্ড আউট দ্য কজ and to address the cause. This is important and sometimes become challenging. রিপিটেডলি আসলে Exactly, and some of the hidden causes of recurrent stroke confined within the heart cannot be detected conventional echocardiography also. True. It needs some sort of special echocardiography, some sort of special MRI. So the special technology is where available and when should to decide. শুড টু নো। সো আমাদের এই ব্যাপারে যত আমাদের নলেজ বেশি হবে, যত বেশি জানবো, তত আমাদের পেশেন্টকে তরুণদেরকে আমরা সুরক্ষায় রাখতে পারবো, যেহেতু তাকে ঘিরেই তো যে আমাদের স্বপ্ন ওই পরিবারের তৈরি। ভেরি ইম্পর্টেন্ট হলো যে যারা দে আর দ্য মেইন ইকোনমিক পার্ট দ্যাট দিস আর দ্য ইয়াং গ্রুপ। এবং দেখা গেছে যে 35-এর আগে যদি এই স্ট্রোকগুলি হয়, দেখা গেছে 1 লাখের ভিতরে 35-এর আগে হয় 10%-এর স্ট্রোক, কিন্তু 35 থেকে যখন 45-এ গেল, এই 10 বছরের ভিতরে 34% হয়ে যায় এই স্ট্রোক 1 লাখের ভিতরে। সুতরাং বোঝা যাচ্ছে 35 থেকে দ্যাট ইজ 30 to 50 ইয়ার যদি আমরা বলি, এই 20 বছর হলো মানুষের সবচেয়ে ইকোনমিক্যালি প্রোডাক্টিভ টাইম। এই প্রোডাক্টিভ লাইফটাকে তার হ্যাম্পার করে দেয়। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং দিস শুড বি অ্যাড্রেসড। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার আশিকুর রহমান খান, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম এবং দর্শকদেরও অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। এই যে 24তম আসর, এটি বিশাল একটি কর্মযজ্ঞ। আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কাজ করছেন এবং আমাদের পুরো কংগ্রেসে বা কনফারেন্সে একটা লক্ষ্য থাকে যে কারা আসছেন। বাংলাদেশি প্রবাসী চিকিৎসকও হতে পারেন, আবার হচ্ছে ইন্টারন্যাশনালি যারা সব থেকে ভ্যালুয়েবল গেস্ট, মানে তাদেরকে পাওয়া। এবং এই কর্মযজ্ঞের পেছনে আপনি যা করেছেন সেই গল্প একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমেই যেটা বলতে চাই যে আমাদের এই ইন্টারন্যাশনাল কংগ্রেসের এটা তো দীর্ঘদিনের একটা ঐতিহ্য যে আমরা এখানে আমাদের প্রবাসী যারা চিকিৎসক আছেন আমাদের এবং সাথে যারা বিদেশি নাম করা বিভিন্ন এই ইন্টারনাল মেডিসিনের সাথে সংশ্লিষ্ট যারা নামি দামি বিভিন্ন দেশের বিভিন্ন ইনস্টিটিউটে কাজ করেন, তাদের আমরা আমন্ত্রণ জানাই কংগ্রেসে। এটার প্রাইমারি একটা অবজেক্টিভ হচ্ছে আপনার প্রথমত তাদের যে বিভিন্ন দেশে বিদেশের কাজ, সেটাকে এই কংগ্রেসে উপস্থাপন করা, নলেজ শেয়ারিংয়ের যে ব্যাপারটা। আর দ্বিতীয় অবজেক্টিভ হচ্ছে এই তারা যে বিভিন্ন দেশ বিদেশে আসছেন বিভিন্ন জায়গা থেকে, তারা আমাদের দেশের যে চিকিৎসক আছেন যারা এই কংগ্রেসে অংশগ্রহণ করেন, তাদের সাথে একটা শুধু যে পেপার প্রেজেন্টেশন, নলেজ শেয়ারিং সেটাও না, এখানে আরেকটি অবজেক্টিভ এখানে লক্ষ্য অর্জিত হয়। সেটা হচ্ছে আমাদের দেশের চিকিৎসকরাও তাদের দেশগুলোতে, সেটা হতে পারে আমেরিকা কিংবা ইউরোপ কিংবা আদার্স যেসব দেশ আছে, সেসব দেশে যেসব কংগ্রেসগুলো হয়, সেখানে তারা যাতে অংশগ্রহণ করতে পারে বা অংশগ্রহণের জন্য উৎসাহিত হইতে পারে, সেটার ব্যাপারেও একটা ভালো একটা পাইপলাইন তৈরি হয়ে যায়। রাইট। এবং এটা শুধু যে আমাদের সিনিয়র চিকিৎসকরাই এতে অংশগ্রহণ করেন তা না, সিনিয়র চিকিৎসকের পাশাপাশি আমাদের যারা মিড লেভেল কিংবা জুনিয়র চিকিৎসক আছে, তারাও এইসব দেখে পরবর্তীতে তারাও যাতে এই কংগ্রেসগুলোতে যাওয়ার জন্য এবং তাদের পার্টিসিপেশন বাড়ানোর জন্য যে উৎসাহিত হন, সেটাও একটা এবং অনেক দেখা যায় যে যাদের আসলে স্কিল ভালো, বিশেষ করে তরুণদের মধ্যে, তারা কিন্তু মানে এই এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু তারা ওই সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করে ফেলছেন, তারা তাদেরকে হয়তো ইনভিটেশন পাঠাচ্ছে। এছাড়াও দেখা যায় যে এবার তো অনেক পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে, এটির মাধ্যমে তো এক ধরনের যোগাযোগ তৈরি হয়, অবশ্যই সাহস তৈরি হয় এবং তারা তাদের আত্মবিশ্বাসটাকে এখানে তুলতে পারে। এবং এই আত্মবিশ্বাসটাই তারা পরবর্তীতে যখন তারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় তাদের প্রেজেন্টেশনগুলো দেয়, সেটাকে তারা অনেক আত্মবিশ্বাসের সাথে সেটা কোনো কনফারেন্সে আমরা এমনও দেখেছি, হয়তো অন্য ডিসিপ্লিনের, যে তাদেরকে ট্রাভেল গ্র্যান্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে এটির ওপর তারা হয়তো পরবর্তী একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তারা যুক্ত হতে পারছেন। আচ্ছা, আমি জানতে চাই যে আমরা আমাদেরই একটি এপিসোডে বার্মিংহামে একজন কাজ করেন, চেস্ট মেডিসিন স্পেশালিস্ট,
খুবই ভালো লেগেছে তার সাথে কথা বলতে। মানে এরকম আরও কতজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক এবারের কনফারেন্সে যুক্ত হয়েছেন? আপনি যার কথা বললেন ওর নাম হচ্ছে সৈয়দ শাহরি আনিসুল হক। জি। ও বার্মিংহাম একটি হসপিটালে কাজ করছেন দীর্ঘদিন থেকে। ওর পাশাপাশি আরেকজন কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, তারও একটি উপস্থাপনা ছিল এবং তার বিষয় ছিল ডিভাইস ম্যানেজমেন্ট ইন অ্যাডভান্সড হার্ট ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে। আচ্ছা। এবং তার পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে আমাদের ডক্টর ইকবাল হোসেন, উনি জেরিয়েটিক সিনড্রোম, যেটা এখন আমাদের সারা ওয়ার্ল্ড ওয়াইড একটি সময়োপযোগী একটি সাবজেক্ট, যে আলোচনা কেবল বাংলাদেশে শুরু হয়েছে, সেটাকে তার উপস্থাপনাটাও আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জেরিয়েটিক পপুলেশন এবং জেরিয়েটিক মেডিসিন ডেভেলপমেন্ট শুরুর পথে একটি অগ্রণী ভূমিকা পালন করবে। এবং তার পাশাপাশি আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের আরও 3 জন চিকিৎসক, প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, যারা তাদের যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারাও তাদের বিভিন্ন উপস্থাপনা পেশ করেছে। আচ্ছা, আমি একটু জেরিট্রিক ইস্যুতে একটু জানতে চাই যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বাংলাদেশের লিডিং মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম। জেরিট্রিক পেশেন্টের ক্ষেত্রে ঢাকা মেডিকেল বা সোহরাওয়ার্দী মানে কি চিন্তা করছেন, বা এই রোগীদেরকে এখন আপনারা কোন পথে সেবা দিচ্ছেন? সোজা বাংলায় যদি বলতে যান, সারা বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ আছে এর মধ্যে যত রোগী ভর্তি হয়, আমাদের দেশের সঠিক ডাটাটা যদিও নাই, তারপর আপনি ধরে নিতে পারেন যে 60 থেকে 70% রোগী জেরিয়াট্রিক পপুলেশন যারা ভর্তি হয়। আচ্ছা, আউটডোরের সংখ্যাটা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু ভর্তি রোগীর অধিকাংশই কিন্তু জেরিয়াট্রিক পপুলেশন। এদের বিভিন্ন ধরনের রোগের একটা বিভিন্ন ধরনের জটিল রোগে তারা ভুক্ত, অনেকগুলো রোগ নিয়ে তারা একসাথে থাকেন আর কি, যুক্ত থাকেন। এবং তাদের যে একটি কম্প্রিহেন্সিভ একটা চিকিৎসা ব্যবস্থা বা ব্যবস্থাপত্র দেওয়া, এবং শুধু যেখানে চিকিৎসা ব্যবস্থাপত্র না, তার সাথে তাদের অনেক রিহ্যাবিলিটেশন, যেটাকে আমরা সাইকোলজিক্যাল ইস্যু থাকে, হ্যাঁ, মেন্টাল ইস্যুস, ফিনান্সিয়াল ইস্যুস এবং রিহ্যাবিলিটেশন ইস্যুস, যেটা যারা এই সমস্যাগুলোর সাথে তারা যাতে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে এবং তাদের পরিবার যাতে অ্যাডজাস্ট করতে পারে, সেটার জন্য যে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, সেটার কিন্তু আসলে সঠিক কোনো নাই। আমরা শুধু হয়তো তাদেরকে চিকিৎসা করে তাদেরকে ছাড়পত্র দিয়ে দিচ্ছি, কিন্তু তার পরবর্তীতে তারা যে সেটাকে ফলো আপ করবে কোথাও, সেটা একটি সঠিক ইনস্টিটিউট, সেটা হতে পারে ঢাকায় কিংবা বিভাগীয় পর্যায়ে, সে ধরনের হয়তো এখনো হচ্ছে না। তবে আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এই বিষয়ে একটি অগ্রণী ভূমিকা পালন করতে যাচ্ছে। তারা হয়তো আমাদের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে ভবিষ্যতে হয়তো বসবেন এবং এই জেরিয়াট্রিক মেডিসিনকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তারা অগ্রণী। আমি এখানে একটি বিষয় আনতে চাই যে যেহেতু 60%-এর ওপরে রোগীরা হচ্ছে এই মানে ওল্ডার পিপল আর কি, তাদেরকে চিকিৎসা দেওয়ার তো এক ধরনের অভিজ্ঞতা আপনাদের মধ্যে রয়েছেই, কিন্তু তারপরেও জেরিয়াট্রিক মেডিসিনকে নিয়ে কেন আলোচনা দেখা হচ্ছে, আলাদা গুরুত্ব কেন দেয়া হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে যে এবারের কনফারেন্সে প্রথম আমরা শুনছি যে ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউটের ব্যাপারে আলোচনা হচ্ছে, সেটি আসলে এই প্রবলেমগুলোকে কতটা সহজ করতে পারে? প্রথম প্রশ্নের উত্তর যদি বলি, যে ওই প্রথমে প্রাসঙ্গিকভাবে চলে আসে যে জেরিয়াট্রিক পপুলেশনটা একটা অবহেলিত পপুলেশন। জি, এদেরকে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা প্রদানের জন্যই আসলে আলাদা করে একটি ইনস্টিটিউট তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এবং এটাতে আলাদা করে যদি এটার একটা পলিসি মেক করা যায় এবং সেটাকে যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এই পপুলেশন যারা একটু অবহেলিত, এই পপুলেশনটা হয়তো একটা আলাদাভাবে একটা সুবিধা পাবে, চিকিৎসা সুবিধা সহ অন্যান্য সব সুবিধাই। তাদের ওই সময় তো ফিনান্সিয়াল কন্ডিশনটাও একটা দুর্বল অবস্থায় কম্প্রোমাইজ জায়গায় থাকে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটা কথা বলবো, যে আমরা আসলে মেডিসিন এবং অ্যালাইড সাবজেক্ট, একসময় মানুষ একটা ধারণা করে নিচ্ছিল যে আমার লিভারের প্রবলেম, আমি শুধু লিভারের চিকিৎসা করবো, আমার হার্টের প্রবলেম, শুধু আমি হার্টের চিকিৎসা করবো। কিন্তু একটা লিভার কিংবা একটা হার্ট কিংবা একটা স্ট্রোকের রোগী শুধু যে তার ব্রেনের প্রবলেম নিয়ে আসে তা কিন্তু না, তার কিন্তু অন্যান্য জটিল সমস্যাগুলোও থাকে। সো এই জন্য একটা 21st সেঞ্চুরিতে একটা নিউ চ্যালেঞ্জ হয়ে আসতেছে যে এই সবগুলো সমস্যাকে একসাথে করে কারা ম্যানেজ করতে পারবে, তার কেন্দ্রে তো আপনারাই আছেন। এই ইন্টারনাল মেডিসিনের সেই জায়গাটাই হচ্ছে হলো মূল জিনিস, যে সমস্ত প্রবলেমগুলোকে একসাথে করে একটি সঠিক এবং সমন্বিত চিকিৎসা প্রদান করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। আমি এর সঙ্গে জানতে চাই যে আপনি আসলে এই 24তম আসর থেকে আপনি আয়োজকদের একজন, কি নিয়ে যাচ্ছেন? আপনার কাছে নতুন কি মনে হয়েছে আলোচনায়? এখানে সবচেয়ে বেশি বড় জিনিস
প্রতিবারের মতোই এই আলোচনা থেকেও আসলে অনেক কিছু শেখা যায়, নতুন নতুন জিনিস বিষয় উপস্থাপিত হয়। এইগুলো নিয়ে আলোচনার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে ভবিষ্যতে আমাদের কর্মপরিকল্পনা, ভবিষ্যৎ কংগ্রেসে আমরা কি নিয়ে আরও আলোচনা করতে পারি, এবং যারা এই অংশগ্রহণ করলেন তাদের থেকে আমাদের একটা ফিডব্যাক কিভাবে আমরা পেতে পারি, এই ফিডব্যাকগুলোকে আমরা আবার নতুনভাবে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ কংগ্রেসগুলোকে আমরা আরও সফলভাবে যাতে আমরা আয়োজন করতে পারি, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আরেকটি শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে কনফারেন্সে তো আপনারা আসছেন, নিশ্চয়ই আপনাদের স্টুডেন্টরা তো এখানে আসছে না বা আসার সুযোগ সেভাবে হয়তো নেই। আপনারা যখন এটি সব কিছু নলেজ নিয়ে যান, আপনাদের ক্লাসগুলোতে আসলে এটির রিপ্রেজেন্টেশন কেমন হয়? যদিও আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা এখানে আসতে পারছে না, কিন্তু পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরস তারা কিন্তু আসছেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে এখান থেকে যে অর্জিত অভিজ্ঞতা বা জ্ঞান যেটাই বলেন, সেটা অবশ্যই ক্লাসে আলোচিত হয় এবং সেটাই আসলে, এবং তারাও কিন্তু এই কংগ্রেসগুলোকে দেখছে এবং ফলো করছে, এবং ভবিষ্যতে তারাও একটা মনের ভিতর আকাঙ্ক্ষা তৈরি হয় এইসব কংগ্রেসগুলোতে তারা অংশগ্রহণ করবে এবং তারা এখান থেকে অনেক কিছু জ্ঞান নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার শাকিল ওয়াইজ, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, কক্সবাজার মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কক্সবাজার অঞ্চলকে যদি আমরা বলা যায় যে ঢাকা থেকে তো অনেক দূরেই, এখানে কি আসলে ইন্টারনাল মেডিসিনের আন্ডারে যে রোগগুলো আছে, বিশেষ করে কি আলাদা কোনো ধরনের রোগের প্রকোপ কি ওই অঞ্চল ঘিরে বেশি কিছু আছে কক্সবাজার অঞ্চলে? কক্সবাজারে আমরা যেটা দেখছি, গত তো প্রায় আমি 1.5 বছর ধরে কক্সবাজার মেডিকেলে আছি। একটা হচ্ছে যে ওখানে একটা বিশাল সংখ্যক রোহিঙ্গা, আপনারা তো জানেন রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, তাদের কিন্তু হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর প্রকোপ সাধারণ বাঙালিদের থেকে অনেক বেশি, এবং হেপাটাইটিস বি সি এর যে জটিলতাগুলো, যে সিরোসিস, লিভার ক্যান্সার, এগুলো কিন্তু কক্সবাজার অন্য ইয়ে থেকে বেশি। এছাড়া আমরা দেখছি যে কিছু কিছু ক্যান্সার, এটা আসলে গবেষণারও দাবি রাখে, কক্সবাজার অঞ্চলে একটু বেশি আমরা দেখি। পাকস্থলী বা খাদ্যনালীর যে ক্যান্সার, এগুলো একটু কক্সবাজারে বেশি। এটা কি লবণের সাথে কোনো সম্পৃক্ততা আছে? লবণের সাথে, এবং সম্ভবত অনেকে বলছে যে এটা হয়তো বা শুটকি মাছ প্রচুর খায় ওখানে, শুটকিতে তো লবণের সম্পৃক্ততা আছে। হ্যাঁ, এবং শুটকিতে বলা হয় যে অনেক সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে শুকানোর জন্য এটা বলা হয়, কিন্তু এটা আসলে এখনো কোনো সায়েন্টিফিক্যালি এখনো প্রুভ না এরকম কোনো গবেষণা করা হয় না, কিন্তু আমরা যেটা দেখছি অবশ্যই এখানে একটু বেশি। কিন্তু সেটি নিয়ে কি আসলে কোনো গবেষণা আপনাদের অঞ্চলে হয়েছে যে শুটকি আদৌ কোনো ক্ষতি করছে কিনা? এমনি তো শুটকি তো আমরা জানি যে এটা তো প্রুভ যে কিছু কার্সিনোজেন আছে শুটকি খেলে, এজন্য হতে পারে বেশি, কিন্তু যেহেতু একটু প্রকোপ বেশি দেখা যাচ্ছে, থাকতে পারে, কিন্তু এখানে যে আসলে বেশি কিনা এটা তাহলে গবেষণা না করে পুরো বোঝা যাবে না। আমরা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে এটা নিয়ে গবেষণা করা উচিত। আচ্ছা, এবং রোহিঙ্গা জনগোষ্ঠী যাদের মধ্যে লিভার সিরোসিস হচ্ছে বা হেপাটাইটিস বি সিতে বেশি মাত্রা আক্রান্ত, তারা কি আপনাদের হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারে? আমাদের হাসপাতালে আমরা মোটামুটি চিকিৎসা করি। খুব যেগুলো হয়তো কমপ্লিকেশন অতিরিক্ত, যেগুলো লিভার লাগে হয়তো বা তাদেরকে হায়ার সেন্টার একটু চট্টগ্রাম মেডিকেল রেফার করা লাগে। আসলে নিয়ে আসে কিনা ওই প্রোটোকলে নিয়ে এসে চিকিৎসা দিয়ে আবার নিয়ে যায় মানে ওখান থেকে ওখানে তো স্বাস্থ্যকর্মীরা আছে, এরা ওখানে রেফার করে চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়া। যেগুলো ভর্তি রোগী, যেগুলো রক্ত বমি, কালো পায়খানা, অজ্ঞান হয়ে আসছে, এগুলো তো আমাদের এখানে ভর্তি থাকে, হয়তো কিছুটা ভালো হয়ে আবার যায় আর কি। এই যে 24তম আসর বিএসএম কন 2025, আপনার কাছে কোন বিষয়গুলো খুব বেশি ইন্টারেস্টিং এবং নতুন মনে হয়েছে? আমরা তো আসলে কক্সবাজারে থাকি, বুঝেনি তো, একটু পেরিফেরি তো। এখন আমরা তো আসলে সবই মানে সব কিছু যে আপডেটেড ম্যানেজমেন্টগুলো জানার জন্য আমরা এত কষ্ট এতে এসেছি। সবই আমার খুবই চমৎকার লেগেছে, নতুন নতুন। তবে আজকে যেটা দেখলাম আমি, যে সামনে যে চিকিৎসা বিজ্ঞানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেটা রোল সামনে, বা জেনেটিক্স নিয়ে, সেই জিনিসগুলো আমাদেরকে খুবই নতুন মনে হয়েছে। আচ্ছা, জেনেটিক্সের বিষয়টা আসলে কি আলোচনা এসছে যদি আমাদেরকে একটু পরিষ্কার করেন। জেনেটিক্স আসলে খুব ইম্পর্টেন্ট রোল আমাদের যে বিভিন্ন রোগগুলোতে, সরাসরি জেনেটিক্সের জিনের প্রাধান্য বেশি আর কি। জিনের প্রাধান্য আমরা দেখছি, যেমন হার্ট অ্যাটাক বলি, স্ট্রোক বলি, অনেক সময় যে ফ্যামিলি হিস্ট্রি থাকে, তো নিশ্চয়ই কিন্তু জিনের প্রভাব আছে। এই জন্য আমরা কতগুলো রোগে তো একদম জিন থেরাপি আছে, তো আগে থেকে আমরা ডিটেক্ট করে সেই তুলনায় যদি ব্যবস্থা নিতে পারি, ওই রোগটা হওয়ার সম্ভাবনা তো কম থাকে। আচ্ছা, কিন্তু কক্সবাজারের ক্ষেত্রে আসলে কি দেখেন যে যখন
কোভিডের সময়টা বাদ দিলেও বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ যখন বাড়ে, মানে কোন কোন রোগগুলো নিয়ে আপনাদেরকে বেশি হিমশিম খেতে হয়, কোন রোগীরা আপনাদের কাছে বেশি আসে? যেমন আগে তো আসলে কক্সবাজারে 2-3 বছর আগেও কিন্তু ডেঙ্গু ছিল না, এখন তো মানে মহামারী ডেঙ্গু। গত বছর তো মানে ডেঙ্গু একেবারে কক্সবাজার মহামারীর মতো, ঘরে ঘরে ডেঙ্গু অবস্থা। আমার মনে হয় বর্তমানে গত বছর অন্তত আমি বলতে পারি যে প্রিভ্যালেন্স রেট হিসেবে ঢাকা থেকেও মনে হয় কক্সবাজারে ডেঙ্গু বেশি ছিল। বেশি, আচ্ছা। তো আগে তো যেমন শহরাঞ্চলে, এখন থেকে যে কক্সবাজারে গ্রাম অঞ্চলে টেকনাফ, উখিয়া, চকরিয়া সেসব জায়গা থেকে আমরা কিন্তু প্রচুর ডেঙ্গু রোগী দেখেছি। ডেঙ্গু ছাড়া আর কোন কোন রোগ নিয়ে আপনারা হিমশিম খান বছরব্যাপী? আর তো অন্যান্য যেগুলো রোগ আছে, যে নিউমোনিয়া, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে বাচ্চাদের শ্বাসকষ্ট, এগুলো তো আছেই। এই যে আর প্রচুর ধূমপান, কক্সবাজারের লোকজনের ধূমপানের ইয়েটা বেশি, কারণে সিওপিডি যে ব্রঙ্কাইটিস, ওই রোগের জন্য শ্বাসকষ্ট নিয়ে আসে। আর যেটা বললাম, ওই যে প্রচুর সিরোসিসের রোগী, অন্য মেডিকেল কলেজগুলোতেই কিন্তু সিএলডি বা সিরোসিসের রোগী, যে হেপাটাইটিস বি-সি, যেহেতু রোহিঙ্গাদের মধ্যে অনেক বেশি, এইসব রোগগুলো বেশি আসে আমাদের এখানে। আচ্ছা, রোহিঙ্গাদের কারণে যে থ্রেটটা সবসময় আমরা পাই যে সংক্রমণের মাধ্যমে সেই রোগগুলো আমাদের ভিতরে ছড়িয়ে যেতে পারে, এরকম কি কোনো আশঙ্কা তৈরি হয়েছে বা হচ্ছে? অবশ্যই হচ্ছে, যদিও বা যে হেপাটাইটিস বি-সি ঠিক এরকমভাবে পার্সোনাল কন্ট্যাক্টে কিন্তু সামনে তো হতেই পারে, যে এই যে তাদের মধ্যে বিয়ে শাদী হতে পারে, তাই না, সামনে যদি আরো লম্বা সময় ধরে থাকে তো সেক্ষেত্রে তো হতেই পারে, সেটা হতেই পারে সামনে। কিন্তু এখন পর্যন্ত কি কি সমস্যা হয়েছে বলে আপনার মনে হয়? এখন পর্যন্ত আসলে যেগুলো সমস্যা, যেগুলো যে সাধারণ সংক্রামক ব্যাধিগুলো, এগুলো যেহেতু খুব ডেন্সলি পপুলেটেড এরিয়ার মধ্যে থাকে, এগুলো তাদের মধ্যে ছড়িয়ে গেলে স্বাভাবিকভাবে তারা তো এখন আসলে মিশে গিয়েছে। ওইসব সাধারণ যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, এগুলো অনেক বেড়ে গিয়েছে। ডেঙ্গু যেহেতু সেখানেও হচ্ছে, ওদেরও হচ্ছে, আবার সাধারণ বাঙালিদেরও হচ্ছে, যার ফলে খুব মানে ওভার পপুলেটেড থাকার কারণে, ডেন্সলি একটা ছোট এরিয়াতে অনেক রোহিঙ্গা থাকার কারণে তাদেরও বেশি হচ্ছে, এবং এগুলা বাঙালিদের মধ্যে বেশি মাত্রায় ছড়িয়ে যাচ্ছে। তো আপনারা চিকিৎসা দিতে গিয়ে তো এক ধরনের হিমশিম খেয়ে যান, কারণ হচ্ছে যে মূল চাপটা তো ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞকে আসলে সামলাতে হয়। তো আপনাদের গোটা কক্সবাজার জেলাতে আসলে কতজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট আছে, বা অনেক ক্ষেত্রে কি আসলে রোগীদেরকে চিটাগাংয়ে রেফার করে ফেলতে হচ্ছে কিনা? অনেক ক্ষেত্রে হয়তো যেসব চিকিৎসা আমাদের এখানে আমরা পারি না, অনেক ক্ষেত্রে মানে যেগুলো যেমন ধরেন রক্ত, বমি, কালো পায়খানা নিয়ে যখন নিয়ে আসে, সেগুলো তো চিটাগাংয়ে রেফার করতে, মেজরিটি আসলে রেফার করতে খুব একটা হয় না। কিন্তু আমাদের তো আসলে ওভার বার্ডেন, এতে কোনো সন্দেহ নেই। মাত্র 250 বেডের একটা হসপিটাল, সেখানে রুগী থাকে 4 গুণ 5 গুণ বেশি। আর আমাদের এখানে তো আসলে বড় মেডিকেল কলেজগুলোর মতো মিড লেভেলের ডাক্তারও নেই, খুবই কম। এজন্য খুব কম জনবল নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট আছে মানে সর্বসাকুল্যে মনে হয় সব মিলে, মানে প্রাইভেট অন্যান্য মিলে হয়তো 10-12 জন হবে। আচ্ছা, আর একটু জানতে চাই যে আপডেটেড নলেজ নিয়ে গেলেও স্বাস্থ্য ব্যবস্থার যে সংকট আছে, সীমাবদ্ধতা, শয্যার সীমাবদ্ধতা, টেকনোলজিক্যাল সীমাবদ্ধতা, এই কারণে কি অনেক সময় সেবা ব্যাহত হয় কিনা, কতটা বেশি হয়? অবশ্যই হয়, কারণ আপডেটেড নলেজটা যে আমরা যদি মানে অ্যাপ্লাই করতে না পারি, সেক্ষেত্রে অবশ্যই সেভাবে, কারণ আসলে সেই সংকটগুলো কি কি সংকট ফিল করেন? আসলে যেমন এই যে ডেঙ্গুর রোগীগুলোকে খুব বেশি ফলো আপ দিতে হয়। এখন একসাথে ধরে যদি এক দিনই 40-50 জন রোগী আসে, ওগুলোকে আইভি ফ্লুইড খুব মানে ক্যালকুলেশন করে দিতে হয়। অন্ততপক্ষে তো মানে খুব খারাপ ক্রিটিক্যাল ইল পেশেন্টের জন্য আমরা বলি যে 3 জন রোগীর জন্য 1 জন ডাক্তার লাগবে, কিন্তু আমাদের তো এখানে দেখা যাচ্ছে যে এই পুরো ওয়ার্ডে 1 জন ডিউটিতে থাকে, যার ফলে আমাদের ঠিক ম্যানেজমেন্ট, জনবল সংকট, শয্যা সংকটের কারণে অনেক সময় আমরা ঠিকমতো যেটা চাই সেটা হয়তো ম্যানেজ করতে পারি না। আইসিইউ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও তো আসলে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টদের একটি বড় রোল আছে। আপনাদের ওখানে কি আইসিইউ আছে, বা সেক্ষেত্রে আপনারা কি করেন? হ্যাঁ, আইসিইউ আছে আমাদের ওখানে, ছোটোখাটো একটা আইসিইউ আছে, এবং সেখানে মোটামুটি মানে ওই যথারীতি শয্যা সংকট যেগুলো আমরা পারি ভর্তি রাখি, আর যদি অনেক রোগী ভর্তির ইন্ডিকেশন থেকে হয়তো শয্যার জন্য পারি না, সেগুলোকে হয়তো রেফার করে দিতে হয়। তো এই কনফারেন্স আসলে কক্সবাজারবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা তাদেরকে সুস্থ করবার ক্ষেত্রে প্রতি বছরই আসলে যে নতুন নতুন নলেজ আপনারা আসলে নিয়ে যান, মানে সেটি আপনাদেরকে কতটা আপডেটেড রাখে, এবং এটি আসলে রোগীদের স্বার্থে কতটা ভূমিকা পালন করে? আসলে অবশ্যই, যে যতই আমরা মানে কষ্ট করে সেবা দিচ্ছি না কেন, আপডেটেড নলেজগুলো তো খুবই দরকার। এই যেমন আজকে আমরা যে ডেঙ্গুর ফ্লুইড ম্যানেজমেন্টের জন্য খুব শর্টকাটে আমি কীভাবে করতে পারি এআইয়ের মাধ্যমে, ওটা জানলাম। তো ওটা যদি আমি সবাইকে ইন্টার্ন এবং যারা জুনিয়র ডক্টর ইন্টার্নদের মাধ্যমে ওটা জানাতে পারি, দেখা যাবে যে হয়তো বা তারা খুব দ্রুত ম্যানেজ করতে পারবে। তো এটাই আমরা আপডেটেড, যে তারা নিজেরা ম্যানেজ না করে খুব সরাসরি প্রযুক্তির সাহায্যে এই যে ডেঙ্গুর যে ফ্লুইড ম্যানেজমেন্ট এটা করতে পারবে।
তো এটা একটা আমরা পারবো, আর অন্যান্যগুলো আসলে যতটুকু পারা যায় হয়তো বা সামনে আরও পারবো যদি আমাদের আরও ম্যান পাওয়ার হয় এবং শয্যার সংখ্যা আরও বাড়ে। এবং এই যে মিলন মেলা, আপনাদের যারা স্যার ছিলেন বা আপনার সরাসরি শিক্ষক নন কিন্তু আপনাদের কাছে তারকা চিকিৎসক, এবং একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যাদের লেকচার আপনারা দেখেন পড়েন, এই একসঙ্গে পেয়ে যাওয়াটা কতটা আপনাদের জন্য আনন্দের? এটা অবশ্য আনন্দের, এবং আমি তো বলবো যে কিছুটা আমি আবেগপ্রবণই হয়ে পড়েছি। কারণ আসলে সেই কক্সবাজারে আমাদের পোস্টিং অনেক দিন, অনেক বছর, তো অনেক বছর আমি বলি কয়েক যুগ পরে অনেককে দেখেছি, কয়েক যুগ না অন্তত এক যুগ দেড় যুগ পরে অনেককে দেখেছি যারা আমাদের মানে রিডিং পার্টনার ছিল বা আমাদের কলিগ ছিল, আমাদের স্যার, তাদের সাথে অনেকের দেখা হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এটা শুধুমাত্র চিকিৎসা না, এটা মানসিক রিফ্রেশমেন্টের জন্য অবশ্যই সেটা। আর এছাড়া তো আমরা অনেক কিছু আপডেটেড নলেজ নিলাম, সেই সাথে আবার বলতে হয় গতকাল মানে একটা সুন্দর প্রোগ্রাম হলো সায়েন্সকে, সেটাও আবার আমাদের জন্য একটা রিফ্রেশমেন্টই বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই মহাসম্মেলন মেডিসিন বিশেষজ্ঞ সারা দেশের যারা আছেন তারা একসঙ্গে এসে যুক্ত হয়েছেন, শিক্ষক, ছাত্র, রিডিং পার্টনার সবাই মিলে। তবে সবথেকে বড় কথা হচ্ছে যে এই আপডেটেড নলেজ যে তারা নিয়ে যাচ্ছেন, এখানে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে তেমন কোনো আলোচনা আসলে হয় না। তো সেই জায়গায় রাষ্ট্র যদি মেডিকেল কলেজ বা সরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলোর মানোন্নয়নে যদি আসলে কাজ করে, তাহলে এই আপডেটেড নলেজগুলো শেয়ারিংয়ের ক্ষেত্রে বা রোগীদের কাজে লাগার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।